শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয়, সরকারের এমন নির্দেশ রাজধানীতে মানা হলেও বাইরে হচ্ছে না। রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে দুর্ঘটনা কমাতে দেয়া এই নির্দেশনা। তবে প্রভাব আর নানা অজুহাত দেখিয়ে হেলমেট ছাড়াই তেল নিচ্ছে কেউ কেউ। আর ঢাকার বাইরে এই নির্দেশ মানা হচ্ছে না বললেই চলে। দায়িত্বশীলদের হুঁশিয়ারি আর নানামুখী উদ্যোগের পরও বাড়ছে নিত্যপণ্যের দাম। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এরই মধ্যে 10% ছাড়িয়েছে। দ্রব্যমূল্যের এই বৃদ্ধি নতুন করে সংকট বাড়িয়েছে নিম্ন আয়ের মানুষদের। বাজারে তদারকির অভাবে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছেন ক্রেতা এবং ভোক্তাদের সংগঠনগুলো। এবং ডিসেম্বরের মধ্যে ডলার সংকট কেটে যাবে, ব্যবসায়ীদের এমন আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান এফবিসিসিআইয়ের নেতারা। বলেন, বারবার নীতি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ব্যাংক ঋণের সুদের সর্বোচ্চ হার 14% করার তাগিদ দিয়েছেন তারা, যাতে ইতিবাচক সাড়া দিয়েছেন গভর্নর। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল চালকদের জন্য দেয়া নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ জায়গায়। রাজধানীর চালক এবং আরোহীরা হেলমেট পরলেও ঢাকার বাইরে তেমন পাত্তা পাচ্ছে না সরকারের এই নির্দেশ। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। রাজধানীর খিলক্ষেত এলাকার একটি জ্বালানি তেল সরবরাহ পাম্প। একদল তরুণ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসেছেন তেল নিতে। তাদের কারো মাথায় নেই হেলমেট। সরকারি নির্দেশনা অনুযায়ী হেলমেট না থাকায় এই তরুণদের মোটরসাইকেলে জ্বালানি তেল পাওয়ার কথা না। তবে এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের তেল দিতে বাধ্য হন বলে জানান পাম্পের তেল সরবরাহকারীরা। আওয়ামী লীগের পার্টিগত লোক আছে, এরা মানে না। আমি এলাকার লোক, আমি এখানে যাবো, তাহলে আপনি এখানে কিছু বলার নাই। হেলমেট ছাড়া মোটরসাইকেলের দেওয়া নিষেধ, ওইটা আমি জানি না, এই কারণে আমি দিছি, নাইলে তো দিতাম না। যেগুলো আসে মুখছে না, যে এলাকার জিজ্ঞেস করলে ভাই এখানে যাবো তো হেলমেট বাসায় রেখে এসেছি, দূরে যাবো না। তবে এর উল্টো চিত্র রয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্পে। প্রায় সকল সাধারণ মোটরসাইকেল চালক ও আরোহী ব্যবহার করছেন হেলমেট। অনেক পাম্পে ঝুলছে সরকারের নির্দেশনা। হেলমেট তো ভালো, অ্যাক্সিডেন্ট হলে মাথাটা বাজবে। হেলমেট ছাড়া ঢাকায় অন্তত পক্ষে চালানো যায় না। আগে হেলমেট দেখি আছে কিনা, তারপরে তেল দিই। এই আইনটা আমি মনে করি আরো কড়াকড়ি করা দরকার, হেলমেট পরে বাইক চালানো। সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে নো হেলমেট নো ফুয়েল এমন সরকারি নির্দেশনা এখনো পুরোপুরি পৌঁছায়নি দেশের বিভিন্ন জ্বালানি পাম্প ও চালকদের কাছে। আগের মতোই হেলমেট ছাড়া চালকরা পাচ্ছেন জ্বালানি। পাশে জব করে এই জন্য আর কি হেলমেটটা ওই অফিসে রাখি এসেছে। আজকে জানলাম, এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। যেমন আমার বাড়ি এখানে, আমি কেন হেলমেট পরে এখানে আসবো? তারা বলতেছে ভাই আমি মাঠ থেকে আসলাম, আত্মীয় বাড়িতে আসলাম, হেলমেট আছে পরি নেই, বিভিন্ন তাল বানা তারা করতেছে। যারা হেলমেট পরছে না তাদেরকে হেলমেট যাতে পরে এই জন্য সচেতনতামূলক কথাবার্তা বলছি এবং প্রসিকিউশন দিচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব বলছে, গত ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 165 জন, 240 জন আহত হয়েছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, বাজারে তদারকির অভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দাউদ হাসানের রিপোর্ট। সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাই ভোক্তার বাজারের ফর্দ লম্বা হলেও হিসেব মিলাতে না পেরে বাড়ি ফিরতে হচ্ছে অনেক কিছু না নিয়েই। সবকিছুর দাম বর্তমানে মনে করেন 20 টাকা 30 টাকা এর মতো বাড়ছে। আয় তো আর বাড়েনি, আয় তো বরং করলে, কিন্তু খরচ তো সব জিনিসে বাড়েছে, সব জিনিসের যে প্রচুর দাম। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে যে আলু গত বছরের মে মাসে বিক্রি হতো 35 টাকায়, তা চলতি বছর একই সময় বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। বেড়েছে সব সবজি, ডিম, মুরগি, মাছ, মাংস সহ প্রায় সব জিনিসের দাম।
বছর বছর এই যে খাদ্যের দাম বৃদ্ধি তা উঠে এসেছে মূল্যস্ফীতির হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে, গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে 10.22% এসে দাঁড়িয়েছে। এর আগের মাসে যা ছিল 9.87%। মূল্যস্ফীতির আসলে ব্রড যদি আমরা কারণ দেখি, সেটা দুই ধরনের। একটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন, আর একটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। এই অর্থনীতি বহির্ভূত যে কারণগুলো আছে, যাতে কোনো চাঁদাবাজি না হতে পারে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী স্টক না করতে পারে, সেগুলো যদি আমরা প্রপারলি মনিটর করতে পারি, তাহলে অবশ্যই অন্তত খাদ্য যে মূল্যস্ফীতি সেটি একটা সহনীয় পর্যায়ে আসবে। পরিসংখ্যান আরও বলছে, শহরের চেয়ে গ্রামের মূল্যস্ফীতি বেশি। এসবের কারণ হিসেবে ডলারের মূল্যবৃদ্ধি, বাজারে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, মানি লন্ডারিং সহ সরকারি কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করছে ভোক্তাদের সংগঠন ক্যাব। দ্রব্যমূল্যের এই বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের সংকট বাড়িয়েছে বলে জানায় সংগঠনটি। 12 করে মূল্যস্ফীতি আছে বর্তমান বাজারে। এই মূল্যস্ফীতির কারণ হলো এটা পণ্যের দাম বৃদ্ধি পাওয়া, ডলারের ক্রাইসিস, তারপরে আমাদের দুর্নীতি এদের লোকে জড়িত, এবং কোনো কোনো ক্ষেত্রে অপচয়, অপব্যয়, অপরিমিত ব্যয়, এইগুলি সব মিলিয়ে গিয়া এই মূল্যস্ফীতি বাড়ে, যার জন্য আমাদের পণ্যের দাম বাড়তেছে। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তার সিন্ডিকেট হওয়া দরকার, অর্থাৎ তারা যদি হয় যে বেগুনি খেতেই হবে রমজানের আগে, সেটা যদি আমরা পরিহার করি, তাহলে তো আপনার 100 টাকা বেগুন বিক্রি হবে না, তখন কিন্তু 10 টাকা 20 টাকায় বেগুন বিক্রি হবে। বিজনেস কমিটিকে বা বিসিসিআই সহ যতগুলো আমাদের ট্রেড বডি আছে, বাজার কমিটিগুলো আছে, তাদেরকে আমাদের অনবোর্ড করতে হবে, আর ভোক্তাকেও বোঝাইতে হবে যে কিছু জিনিস আমাদের মেনে নিতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। সবশেষ গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 10.76%। এরপর এপ্রিলে এসে এই খাতে মূল্যস্ফীতি আবারও 10-এর ঘর ছাড়ালো। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আসছে অর্থবছরের জন্য 2,65 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার, যা চলতি অর্থবছরের মূল এডিপির থেকে 2,000 কোটি টাকা বেশি। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, বাস্তবতা বিবেচনায় এবার বরাদ্দে লাগাম টানা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়। বলা হয়, বৈদেশিক ঋণের প্রকল্প বাস্তবায়নে এবার বেশি জোর দেওয়া হবে। আগামী 1 বছরে দেশের উন্নয়নে সরকার যত টাকা খরচ করবে, তার 1/3 ঋণ নেওয়া হবে বিদেশ থেকে, টাকার অঙ্কে যার পরিমাণ 1 লাখ কোটি। আর সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে 1,65,000 কোটি টাকা। সব মিলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দাঁড়াচ্ছে 2,65,000 কোটি টাকা। গেল বছর যা ছিল 2,63,000 কোটি, অর্থাৎ বেড়েছে 2,000 কোটি টাকা। যদিও সংশোধিত এডিপির থেকে এই বরাদ্দ 20,000 কোটি টাকার মতো বেশি। এবারের বাজেটের যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি, সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি, এই দুটার মধ্যে সমন্বয় সাধন। বরাবরের মতোই নতুন এডিপিতেও বরাদ্দ সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতে 70,687 কোটি টাকা, যা মোট উন্নয়ন ব্যয়ের শতকরা 17% প্রায়। বিদ্যুতে যাবে মোটের 16% অর্থ। এরপরই আছে শিক্ষা, বরাদ্দ 31,500 কোটি টাকার মতো। গৃহায়ণ পাবে 25,000 কোটি টাকা প্রায়। স্বাস্থ্যে দেওয়া হচ্ছে 20,682 কোটি টাকা। গত অর্থ বৎসরের তুলনায় এই অর্থ বৎসরে আমরা এডিপির সাইজ খুব বড় একটা করিনি। এটার অর্থ কি, যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। নতুন এডিপিতে মোট প্রকল্প আছে 1,321টি। এর মধ্যে সরকারের নতুন প্রকল্পের সংখ্যা 1,225টি। এইসব প্রকল্প উপজেলার বদলে এখন থেকে জেলাওয়ারি অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প এড়ানো যায়। রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে চাচ্ছে, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব, সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি না। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 49.26%। গেল বছরও যা 50%-এর উপরে ছিল। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দিলেও বাজার ভিত্তিক হচ্ছে না ব্যাংক ঋণের সুদ হার। ব্যবসায়ীরা চান সুদ হার হোক সর্বোচ্চ 14%।
তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আজ গভর্নরের সঙ্গে বৈঠকে এমন সুপারিশ তুলে ধরেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই বৈদেশিক মুদ্রা বাজারের সংকট কেটে যাবে বলেও জানানো হয় ওই বৈঠকে। ঋণ নিলে সুদ 9% আর আমানতের ক্ষেত্রে 6%। দেশের ব্যাংকিং খাতে নিয়ন্ত্রিত এই সুদ হার চালু হয় 2020-এর এপ্রিলে। এরপর গেল বছরের জুনে ওই ব্যবস্থা বাতিল করে ট্রেজারি বিলের গড় সুদের উপর ভিত্তিকে সুদ হার নির্ধারণের নতুন পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। 10 মাসের মধ্যে সেটিও বাতিল করে এখন বাজার ভিত্তিক সুদ হার চালু করা হয়েছে। আর এতে শঙ্কা বেড়েছে ব্যবসায়, যা জানাতে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছিল ব্যবসায়ীরা। এগুলিতে তো অবশ্যই আপনার লং টার্ম তো একটা প্রবলেম হয়, কারণ আমি ইন্টারেস্ট রেট হিসাব করলাম যে আমি 9% বা 10%, এখন তো 14% দিতে হয়, তাহলে তো আমার কস্টিংটাই মিলে না। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। ব্যবসায়ীদের অস্বস্তি আছে বৈদেশিক মুদ্রার বাজার নিয়েও। একে তো ব্যাংকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যায় না, এর সাথে নতুন করে এক ধাক্কায় ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় সব ধরনের আমদানি নির্ভর পণ্য আর সেবার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গভর্নরের সঙ্গে বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে এবং এটার বাইরে যাবে না, সেই কথাটা বলেছে। ওনারা বলেছে মোটামুটি এখন ডলারের যে প্রবলেমটা ছিল সেটা কাটিয়ে উঠছে, আগামী ডিসেম্বরের মধ্যে এটা সম্পূর্ণরূপে কাটিয়ে যাবে বলে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে টাকার বিপরীতে ডলারের দরের পরিবর্তনের ফলে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী ঋণের প্রস্তাবও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই বৈঠকে। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। গত 1.5 দশকে বদলে যাওয়া বাংলাদেশ এর প্রমাণ। আওয়ামী লীগ ছাড়া অন্য যারা ক্ষমতায় ছিল তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছিলেন বলে অভিযোগ করেন দলের সাধারণ সম্পাদক। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন, উন্নয়নে, অর্জনে, আধুনিকতা। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে, গ্রাম হয়েছে শহর। অপরিকল্পিতভাবে ট্যানারি স্থানান্তর করায় চামড়া শিল্প খাতের ব্যবসায়ীদের লোকসান সহ বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ প্রকল্প শীর্ষক সভায় তিনি আরও বলেন, চামড়া শিল্পের মানে কোনো ছাড় দিবে না তার মন্ত্রণালয়। দেশের বেশিরভাগ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র সনদ না পাওয়াতে ইউরোপের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। তবে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। এ সময় বক্তারা বলেন, চামড়া শিল্প লাভজনক করতে বিনিয়োগ করার পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নতুন করে তৈরির সাথে টেকনিক্যাল বিষয়েও নজর বাড়াতে হবে। আমরা যখন ট্যানারিটা স্থানান্তর করি, এখানে কিন্তু প্রচুর ঘাটতি ছিল, পরিকল্পনার ঘাটতি। আমরা কি করব? পরিবেশ মন্ত্রণালয় আমরা কি আমাদের মানমাত্রাটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আপনাদেরকে আরো সহজ করে দিব, কিন্তু সেটার বিপরীতে যে ক্ষতিটা হচ্ছে এই দায়টা কে নিবে? চলতি মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এরই মধ্যে 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, আগামী 18 মের পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রিপোর্ট করছেন নুরুন নাহার উইলি। শরবত বিক্রেতা শেখ জীবনের কাছে এই রোদ আশীর্বাদ স্বরূপ, কারণ
রোদের তেজ থাকলে বিক্রি বাড়ে। গরম পড়লে ব্যবসা ভালো থাকে, আর শীতকালে তো আমাদের কোনো ব্যবসা থাকে না। বৃষ্টি মুষ্টি পড়লেই তো একবারে ড্যাম হয়ে যাবে। গরম না থাকলে এই জায়গায় পুরা ধরা, একদিন 180 টাকা বেচছি। শরবত বিক্রেতার পৌষ মাস চললেও দেশের বেশিরভাগ এলাকায় এই তীব্র গরম সর্বনাশা হয়ে উঠেছে। গরমে অনেকেই করতে পারছেন না কাজ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। কষ্ট করে দেখাইতে হবে, গরমও কাছে তো কি করবো, আর চালাইতে হয়, ফ্যামিলি তো চলতে হয়। পরিশ্রম বেশি আমাদের, উঠতে চায় না, কাজ করাই মুশকিল। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা। বৃষ্টি কমায় দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় 39.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প অধিক হওয়ায় গরমও অনুভূত হয়েছে বেশি। আগামীকালও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের যে অঞ্চলগুলো আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সেই সাথে ওই গুজরাট বা মধ্যপ্রদেশ যেগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় মরুভূমি অঞ্চল আছে। আর এইসব অঞ্চলে পুরো অঞ্চলে কিন্তু আসলে তাপপ্রবাহ অঞ্চলের মধ্যে আছে, এবং এইসব অঞ্চলে কিন্তু হিট লো হিসেবে অঞ্চলগুলি চিহ্নিত হয়ে যায় এই সময়। এর প্রভাবও কিন্তু আমাদের এই অঞ্চলে এসে পড়ে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় গতকালই রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সারা দেশে 18 তারিখের পর থেকে সম্ভাবনা আছে বৃষ্টির। এই সময় দেশের উপর কালবৈশাখীর ঝড়সহ বজ্রপাত সহ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত হতে থাকবে, ফলে তাপমাত্রা অনেকটা কমে যেতে থাকবে। আবহাওয়া অফিস বলছে 22 মের পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপের, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রায় 1,500 জীবন সদস্যের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নিহত সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভায় বক্তারা বলেন, এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথাসাধ্য কাজ করছে। ভবিষ্যতে গবেষণা ও উন্নয়নমূলক কাজে এই ধারা অব্যাহত থাকবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আসছে কোরবানির ঈদে সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের ইলেকট্রনিক্স সামগ্রী উন্মোচন করেছে দেশীয় বৃহৎ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। দুপুরে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে নতুন উন্মোচিত এসব সামগ্রীর মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি রেফ্রিজারেটর, ভার্টিক্যাল ফ্রিজার, সোলার হাইব্রিড প্রযুক্তির স্প্লিন্ট এয়ার কন্ডিশনার, 4 ও 5 টনের সিলিং এবং ক্যাসেট টাইপ লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং বিএলডিসি প্রযুক্তির সিলিং ফ্যান। এসব পণ্য তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক মান এবং দেশীয় প্রযুক্তির সমন্বয় করা হয়েছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। স্বল্প মূল্যে সব আয়ের মানুষের কাছে প্রয়োজনীয় আধুনিক ইলেকট্রনিক সামগ্রী পৌঁছে দিতে আরও প্রচেষ্টা চালানোর কথাও জানিয়েছেন ওয়ালটনের মালিকপক্ষ। এবার আন্তর্জাতিক। ইউক্রেন ইস্যুতে রাজনৈতিক সমাধানের বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও চীন। বেইজিংয়ে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলাপ হয় দুই নেতার। যুদ্ধ অবসানে চীনের উদ্যোগের প্রশংসা করেন পুতিন। এছাড়া মহাকাশ, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, জ্বালানি সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমাদের চাপের মুখে থাকা পুতিন নতুন করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল আরও অন্তত 20 প্যালেস্টাইনি নিহত হয়েছে। মোট প্রাণহানি 35,500-এর কাছাকাছি। গতকাল রাফার পাশাপাশি জাবালিয়া এবং নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালায় ইসরায়েলি সেনারা। উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। রাফায় প্রথমবারের মতো এক ইসরায়েলি সেনার নিহতের বিষয়ে স্বীকার করেছে তেল আবিব। গাজা যুদ্ধ শেষ হলে সেখানে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ থাকলেও কোনোভাবেই হামাসের উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এবারে খেলার খবর।
10টি দলের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। 50 ওভারের এই লিগের সব ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। শুক্রবার বিকেএসপির 1 নম্বর মাঠে তৃষ্ণা সালমাদের দল মোহাম্মডান স্পোর্টিং ক্লাব খেলবে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আরেক ম্যাচে নিগা সুলতানা জ্যোতির দল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ মুখোমুখি হবে আনসার ও ভিডিপির। সিটি ক্লাব এবং কলাবাগান ক্রীড়া চক্রের মধ্যে হবে দিনের অপর ম্যাচটি। লিগের বাকি 4টি দল হল আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি ও গুলশান ইউথ ক্লাব। গতবারের মতো এবারও অংশগ্রহণ ফি থাকছে 3 লাখ টাকা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় এমন নির্দেশ রাজধানীতে মানা হলেও বাইরে হচ্ছে না, তদারকি বাড়ানোর তাগিদ। নানা উদ্যোগের পরও বাড়ছেই নিত্যপণ্যের দাম, নতুন সংকটে নিম্ন আয়ের মানুষ, নজরদারির অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবং ব্যাংক ঋণের সুদ হার সর্বোচ্চ 14% মধ্যে রাখার তাগিদ ব্যবসায়ীদের, ডিসেম্বরের মধ্যেই ডলার সংকট কেটে যাওয়ার আশা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।